Okay, shall we start our today's class? What was the earlier class? এর আগে কি ক্লাস হলো তোমাদের? স্যার আমাদের ডিআইপি ছিল। থিওরি ক্লাস? থিওরি or no? থিওরি স্যার। Doctor, okay, Dr. Shariar is taking that class. ইয়েস স্যার। Right. So military students did join in that class. ওরা কি ছিল? না স্যার, ছিল না। নো স্যার, মিলিটারিরা স্যার আজকে সকাল থেকে ছিলেন না। ওনাদের আজকে একটা প্রজেক্টস এর জন্য নিয়ে গিয়েছিল স্যার, ডিপার্টমেন্ট থেকে ডিসপোজাল নেওয়া। Okay, let us start with our topic today. So last day we had been discussing about hash function, and also we have discussed in details uh, SHA algorithm. That is the widely used hash algorithm for creating hash. And today we are going to start with another hash algorithm, that is Whirlpool. Okay, let me share my screen. Is it visible? Yes, sir. ইয়েস স্যার। So this algorithm has got some similarities with the earlier algorithm that we have learned. In case of the SHA algorithm, the first um, event was to prepare the message, to to append necessary number of bits to make it multiples of 1024 bits. Okay, so in case of Whirlpool algorithm also, we need to append number of digit, one followed by number of zeros. So in this case, you can see that this is the length of the original message, and the last block, 256 bits, it represents the length of the original message. আগে যেভাবে এসএইচজি অ্যালগরিদমে ছিল, একইভাবে এখানেও লাস্ট ব্লকটা এটা হচ্ছে যে মেসেজের লেন্থ কত সেটা রিপ্রেজেন্ট করে, এবং এটার জন্য অ্যালোকেটেড বিট হচ্ছে 256 বিটস। সো 256 বিট প্লাস অরিজিনাল মেসেজ, এটা অ্যাড করার পরে বাকি যে সংখ্যক আহ, আমরা বিটস এটার সাথে অ্যাড করব, যেন আমাদের এটা মাল্টিপল অফ মাল্টিপল অফ 512 বিটস হয়। অর্থাৎ প্রত্যেকটা ব্লক হচ্ছে 512 বিটসের। আমাদের যে ব্লকগুলো হবে সবগুলো ব্লক যেন 512 বিটস হয়, সেটাকে মাথায় রেখে আমাদেরকে নেসেসারি সংখ্যক বিটস অ্যাড করতে হবে, ওয়ান ফলোড বাই নাম্বার অফ জিরোস। আচ্ছা, এরপরে কি হচ্ছে? এইচ জিরো, দিস ইজ দ্য ইনিশিয়াল ভেক্টর। ইনিশিয়াল ভেক্টর ইনিশিয়াল ভেক্টর এটা হচ্ছে যে অরিজিনাল মেসেজ, সেটার সাথে এখানে একটা ইনক্রিপশন অ্যালগোরিদম রান করবে, এবং আমরা একটা ইনক্রিপ্টেড আউটপুট পাবো। এই ইনক্রিপ্টেড আউটপুটটা কত বিটের হবে? ইনক্রিপ্টেড আউটপুটটা হবে 512 বিটস। সো ইনক্রিপ্টেড আউটপুট 512 বিটস, ইনিশিয়াল ভেক্টর 512 বিটস, এন্ড দ্য ফার্স্ট ব্লক অফ দ্য মেসেজ 512 বিটস। সবগুলো এখানে এক্সঅর অপারেশন পারফর্ম করবে, এবং যে আউটপুটটা আসবে সেই আউটপুটটা আবার সেকেন্ড ব্লকের যে অরিজিনাল মেসেজ থাকবে, সেকেন্ড ব্লক যেটা থাকবে সেইটার সাথে এখানে একটা ইনক্রিপশন অ্যালগোরিদম রান করবে। সেই ইনক্রিপশন অ্যালগোরিদম, সেখান থেকে যে আউটপুটটা হবে সেই আউটপুট সেকেন্ড ব্লক অফ দ্য প্লেইন টেক্সট, এবং ফার্স্ট ব্লকের পরে যে আউটপুটটা ছিল সেই আউটপুটটা পুরোপুরি এখানে এক্সঅর অপারেশন হবে। এক্সঅর অপারেশন হবে, এবং পরবর্তীতে এই জিনিসটা আবার তার নেক্সট ব্লকের মধ্যে, নেক্সট ব্লকের যে এখানে ইনক্রিপশন মডিউল যেটা আছে সেখানে সেটা ইনক্রিপশন হবে, এবং ফার্দার এভাবে কন্টিনিউ করতে থাকবে। সবগুলো ব্লকের অপারেশন যখন শেষ হয়ে যাবে, দেন we shall get 512 bits message digest. This is the
কি গেছে গা? হ্যাঁ, আর কি গেছে গা, কেমন লাগতেছে তোর? ক্লাস রেকর্ড হচ্ছে, তুই বল। আসলে রেকর্ড হইতেছে? ও, তুই করতেছিস? আমি তো করতেছি না, শুভ এই করতেছি। ক্লাসের মধ্যে গল্প করিস না তোরা। স্যারের কাছে বিচার দেবো আমি, তোরা গল্প করতেছিস। এরে তোরা কি করছিস রে? আমাদের সাইবার ক্লাবের প্রেসিডেন্ট কই, ও আমাদের একটু ক্লাস নিক। আব্দুল্লাহ নেই, আব্দুল্লাহ তো ভালো পারিস। Can you hear me? I was disconnected. Yes, sir. আচ্ছা, কতদূর পর্যন্ত তোমরা আমার কথা শুনতে পেরেছো? এ পর্যন্ত এই স্লাইড কি দেখেছেন? এই স্লাইড যখন শুরু করেছিলাম, ওয়াজ আই অডিয়েবল? স্যার কথা অনেক কেটে কেটে আসছিল, আমরা শুনতে পাইনি। ওকে। লাস্ট লাইটটা একদম শেষে যে বলছিলেন একটা 512 বিটের আউটপুট পাবো ওই পর্যন্ত শোনা গেছিল। আচ্ছা, রাইট। তাহলে আমি এখানে বলছিলাম যে দিস ইজ দ্য ওভারঅল ফ্রেমওয়ার্ক অফ দিস অ্যালগোরিদম, এবং সবার শেষে আমরা 512 বিটসের একটা মেসেজ ডাইজেস্ট পাবো। নাও উই আর গোয়িং টু সি ইন ডিটেইলস যে প্রত্যেকটা এই ইনক্রিপশনের এখানে কি হচ্ছে, কি অপারেশন পারফর্ম করে, সেই জিনিসটা আমরা এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, দেয়ার আর 10 রাউন্ডস, 10টা রাউন্ড আছে উইথ এ প্রি রাউন্ড, এরকম 10টা রাউন্ড আছে। আচ্ছা, ব্লক সাইজ হচ্ছে 512 বিটস, যে 512 বিটস প্লেইন টেক্সটের ওপর এই পুরো রাউন্ড গুলো কাজ করে। কি সাইজ হচ্ছে 512 বিটস। এখান থেকে প্রত্যেকটা রাউন্ডের জন্য K0 K1 এরকম 10টা কি এখানে, 11 কিস, দেয়ার আর 11 কিস। ঠিক আছে, প্রত্যেকটা রাউন্ডের জন্য একটা করে কি, কি এক্সপানশন অ্যালগোরিদমের মাধ্যমে কি জেনারেট করে, এবং প্রত্যেকটা রাউন্ডের জন্য একটা কি এখানে সাপ্লাই দেওয়া হয়। এবং ফাইনালি এই রাউন্ড, এই অপারেশন গুলো শেষে 512 বিটসের একটা সাইফার টেক্সট পাওয়া যায়। আচ্ছা, এখন স্ট্রাকচার অফ ইচ রাউন্ড। আমরা যে এখানে আগে যে বললাম দেয়ার আর টোটাল 10 রাউন্ডস, প্রত্যেকটা রাউন্ডে কি অপারেশন হচ্ছে সেটার এই সামারি এখানে দেখানো হচ্ছে। এটা হচ্ছে স্টেট। আমাদের ইনপুট 512 বিটস যে ব্লক আছে সেটার একটা একটা স্টেট তৈরি হয়। সেই স্টেটটা প্রথমে সাব বাইট অপারেশন, সাবস্টিটিউশন বাইটস অপারেশন, এই ফেজের মধ্যে দিয়ে যায়। তারপরে একটা আউটপুট থাকে, এই আউটপুটটা আবার পরবর্তীতে শিফট কলাম, একটা ফেজ আছে, শিফট কলাম অপারেশনের মধ্যে দিয়ে যায়। দেন এটার আর একটা ইন্টারমিডিয়েট স্টেট থাকে, এই ইন্টারমিডিয়েট স্টেটটা মিক্সড আর একটা অপারেশন থাকে, এটার মধ্যে দিয়ে যায়। তারপরে হচ্ছে যে আরেকটা স্টেট তৈরি হয়, মানে দিস স্টেটস গেটস ট্রান্সফর্মড আফটার গোয়িং থ্রু ডিফারেন্ট ফেজেস। এখানে আরেকটা স্টেট পাওয়া যাচ্ছে। এরপরে এন্ড রাউন্ড কি, এই রাউন্ড কি একটা, আমরা এর আগে যে দেখলাম যে প্রত্যেকটা রাউন্ডে, আমরা এর আগে যেটা দেখেছি প্রত্যেকটা রাউন্ডে একটা কি এখানে ইনভলভ থাকে, প্রত্যেকটা রাউন্ডে একটা কি থাকে, সেই কিটা এখানে এন্ড রাউন্ড কি এখানে অপারেশন করে, এবং ফাইনালি এই স্টেটটা পাওয়া যায়। আচ্ছা, এখন আমরা দেখব যে সাব বাইটস অপারেশনে কি হয়, শিফট কলামে কি হয়, মিক্স রোতে কি হয়, অ্যাড রাউন্ড কি অপারেশনে কি হয়, সেই জিনিসটা আমরা দেখব। আচ্ছা, স্টেট অ্যান্ড ব্লক। আচ্ছা, 512 বিটস, 512 বিটস এগুলো বিভিন্ন ব্লকে ভাগ করা থাকে। এই ব্লকগুলো এই স্টেটটা তৈরি করে। আমরা এখানে যে স্টেটটার কথা বলছি, এই স্টেটটা হচ্ছে এটা, এই স্টেটটা হচ্ছে এটা। আচ্ছা, প্রথম অপারেশন হচ্ছে সাবস্টিটিউশন বাইট অপারেশন। সাবস্টিটিউশন বাইট অপারেশন এটা কিভাবে কাজ করে? আচ্ছা, এটা একটু বোঝার চেষ্টা করো। ভেরি সিম্পল, কিন্তু জিনিসটা ধরতে পারলে খুব ইন্টারেস্টিং মনে হবে, আর যদি ধরতে না পারো তাহলে এটাকে খুব হায়ারোগ্লিফিক্স একটা ব্যাপার মনে হবে। আচ্ছা, এখানে আমরা যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ইনপুট ব্লক 512 বিটস। এই 512 বিটস কে একটা ম্যাট্রিক্স ফর্মে সাজানো হয়। এই ম্যাট্রিক্স ফর্মে এখানে তো নিউমারিক্যাল ভ্যালু থাকে, এখানে এগুলো তো ক্যারেক্টার ফর্মে থাকে না, এগুলো
কোনো একটা ভ্যালু হিসাবে থাকে, হেক্সাডেসিমাল ভ্যালু হিসাবে থাকে। আচ্ছা, এই হেক্সাডেসিমাল ভ্যালু এরকম একটা ম্যাট্রিক্স ফর্মে থাকে। আচ্ছা, এই ম্যাট্রিক্স ফর্মে যে কোনো একটা ঘরে আমরা হেক্সাডেসিমাল ভ্যালু পাবো। হেক্সাডেসিমাল যে ভ্যালুগুলো পাবো সেটার ফার্স্ট ভ্যালুটাকে আমরা রো হিসাবে কনসিডার করব, সেকেন্ড ভ্যালুটাকে এটাকে কলাম হিসাবে কনসিডার করব। আচ্ছা, এখানে আর একটু বোঝার চেষ্টা করো, সামনাসামনি হলে তো জিনিসটা আরো বোঝানো সহজ হতো। আচ্ছা, এই যে মনে করো আমার এটা হচ্ছে একটা ইনপুট স্টেজ, এখানে প্রত্যেকটা ঘরে আমার হেক্সাডেসিমাল ভ্যালু আছে। হেক্সাডেসিমাল ভ্যালু যদি মনে করো যে কোনো একটা ভ্যালু হচ্ছে আমার 1 1, যে কোনো মনে করলাম এই ঘরে আমার ভ্যালু হচ্ছে 1 1। এই ঘরটাতে ফার্স্ট যে ঘর আছে 0 0, এই ঘরে আমার যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 1 1। আচ্ছা, এই 1 1 এর জন্য এরকম একটা টেবিল থাকবে। এই টেবিলটা হচ্ছে একটা সাবস্টিটিউশন টেবিল। আমি তখন তাহলে 1 1 হচ্ছে রো ভ্যালু, সো আমি রোতে আসলাম, রো 1। আর তারপরে হচ্ছে আবার 1 1 হচ্ছে কলাম ভ্যালু। তাহলে আমি এখানে 1 1 এই বক্সটাতে কি ভ্যালু পেলাম, কি পাচ্ছি? আরে BC। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। মানে আমার অরিজিনাল স্টেট যেটা, সেই টেবিলে আমি ধরে নিচ্ছি যে আমার এখানে যদি ফার্স্ট রো, ফার্স্ট কলাম, এই লোকেশনে আমার যদি ভ্যালু থাকে 1 1, তাহলে আমার এটা হচ্ছে একটা সাবস্টিটিউশন টেবিল। আমি এই টেবিলে যাব, এই টেবিলে যেয়ে আমি দেখব যে 1 হচ্ছে রো ভ্যালু আর নেক্সট 1 হচ্ছে কলাম ভ্যালু। সো এখানে এই টেবিলে ভ্যালু দেওয়া আছে BC। আচ্ছা, এই BCটা কি হবে? BCটা তখন আমার এই পার্টিকুলার এই লোকেশনে যে আমি এখানে লিখবো কত, BC। মানে আমার এখানে 1 1 ছিল আমার ইনপুট টেবিলে, ইনপুট স্টেটে। আমি আমার সাবস্টিটিউশন টেবিল যেটা, এটাকে ব্যবহার করলাম সাবস্টিটিউশন টেবিল। এই টেবিলটা ব্যবহার করে আমি এখানে ভ্যালু পেলাম BC। সো আমার এই লোকেশনটাতে আমি বসাবো BC। স্যার এবং আমি প্রতিটা সেলে কি 2 ডিজিট করে সংখ্যা থাকবে? এক্স্যাক্টলি প্রত্যেকটা ঘরে এখানে যেরকম ভ্যালুগুলো আমরা দেখতে পাচ্ছি না, এরকম ভ্যালু থাকবে, হেক্সাডেসিমাল ভ্যালু থাকবে। স্যার ফার্স্ট একদম ইনিশিয়াল স্টেটেও ওরকম 2 ডিজিটের ভ্যালু থাকবে প্রতিটা সেলে? হ্যাঁ, ইনিশিয়াল এই যে ইনপুট স্টেট যেটা, এখানেও প্রত্যেকটা 2 ডিজিটের ভ্যালু থাকবে। কেননা 2 ডিজিট কেন? একটা হেক্সাডেসিমাল ভ্যালুর জন্য কতগুলো বিট প্রয়োজন হয়? হেক্সাডেসিমাল ভ্যালু কত, 0 থেকে শুরু করে চার F পর্যন্ত? চারটা লাগে স্যার, বাইনারি 4টা ডিজিট লাগে। ভেরি, হ্যাঁ, বাইনারি 4টা লাগবে। মানে আমার হেক্সাডেসিমাল ভ্যালু এক্সপ্রেস করার জন্য বাইনারি 4টা বিট লাগবে। সো আমার এই যে B0 লোকেশনে আমার বিটের সংখ্যা হচ্ছে 8টা বিট। 8টা বিটে তাহলে আমি কয়টা হেক্সাডেসিমাল ভ্যালু বসাতে পারবো? দুইটা। জি স্যার, 2টা। দুইটা, রাইট। সো ইনপুট স্টেটে এই ম্যাট্রিক্সে প্রত্যেকটা লোকেশনে 2টা করে হেক্সাডেসিমাল ভ্যালু আছে। এই 2টা হেক্সাডেসিমাল ভ্যালু ব্যবহার করে এই সাবস্টিটিউশন টেবিলটা ব্যবহার করা হয়। এটা একটা ফিক্সড টেবিল, কনস্ট্যান্ট টেবিল। এই সাবস্টিটিউশন টেবিল থেকে নতুন ভ্যালুকে ফাইন্ড আউট করা হয়। নতুন ভ্যালু ফাইন্ড আউট করে এটাকে নতুন যে টেবিলটা তৈরি হচ্ছে সেই টেবিলে ওই ভ্যালুগুলো বসানো হয়। এবং সাবস্টিটিউশন এক্স বক্স যেটা বলা হয়, সেটাই হচ্ছে এই সাবস্টিটিউশন টেবিল। এটাকে এস বক্সও বলে। তো এইভাবে ইনপুট স্টেটে যতগুলো ভ্যালু থাকবে, প্রত্যেকটা ঘরে যতগুলো ভ্যালু থাকবে, সবগুলো ভ্যালুকে রিপ্লেস করা হবে এই টেবিলটা ব্যবহার করে। এনি কোয়েশ্চেন? তোমরা কি সবাই বুঝতে পেরেছো জিনিসটা? স্যার রিপ্লেসটা হবে কিভাবে আরেকটু একটু বলা যাবে? হ্যাঁ, কোনটা আবার বলো তো? স্যার এই যে রিপ্লেসটা হবে কিভাবে স্যার, মানে ওই ফার্স্ট ম্যাট্রিক্স থেকে এই যে সাবস্টিটিউশন টেবিল থেকে নিয়ে কিভাবে মার্জ করে রিপ্লেসটা হবে স্যার? আচ্ছা, আচ্ছা, আমি শুরু থেকে আসি। আমার এখানে হচ্ছে 512 বিটস। এগুলো তো একটা হচ্ছে 8 বিট ব্লক। আচ্ছা, 8 বিট ব্লক, এটাকে এরকম একটা ম্যাট্রিক্স ফর্মে সাজানো হয় এবং প্রত্যেকটা লোকেশনে হেক্সাডেসিমাল ভ্যালু আছে। আমার ইনপুট ABCD, আমি যে টেক্সট যেগুলো লিখি সেই টেক্সট গুলোকে হেক্সাডেসিমাল ভ্যালুতে কনভার্ট করা হয়। হেক্সাডেসিমাল কনভার্সনে প্রত্যেকটা লোকেশনে 2টা করে হেক্সাডেসিমাল ভ্যালু আছে। আচ্ছা, আমার ফার্স্ট ভ্যালুটাকে সেটাকে আমি কনসিডার করব রো, এবং পরের ভ্যালুটাকে আমি কনসিডার করব কলাম। আচ্ছা, রো এবং কলাম ভ্যালু আমার এরকম একটা এস বক্স টেবিল থাকবে। এই টেবিলে আমি আমার কলাম
রো এবং কলাম ভ্যালু গুলো এখান থেকে ফাইন্ড আউট করব। মনে করো আমার কোনো একটা হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে 6A। আমার ইনপুট স্টেটে কোনো একটা লোকেশনে, মনে করো এই লোকেশনটাতে আমার এখানে আছে ভ্যালু আছে 6A। এটা হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু। সো আমি এই সাবস্টিটিউশন টেবিলে আসবো। আসার পরে সিক্স সিক্স হচ্ছে, আমি নাম্বার 6 রোতে যাব, আর কলাম ছিল এ। তাহলে আমি 6 এবং এই লোকেশনে আসলাম। এই লোকেশনে এসে আমি এই টেবিলে ভ্যালু পাচ্ছি 9 0 9 0। সো আমি 9 0 এই ভ্যালুটাকে এই লোকেশনে বসাই দিই। মানে এইভাবে আমার এখানে যতগুলো লোকেশন আছে সবগুলো লোকেশনের ভ্যালুকে আমি চেঞ্জ করে দিব এই টেবিলে যে ভ্যালুগুলো পাবো সেই ভ্যালুগুলো দিয়ে। স্যার দ্যাটস বুঝতে হাউ। পারছি স্যার। ওকে, ভেরি গুড। এইভাবে সাবস্টিটিউশন বাইট অপারেশনটা কাজ করে। এরপরে হচ্ছে শিফট কলাম। শিফট কলাম ভেরি সিম্পল অপারেশন। এটা হচ্ছে আমার ফার্স্ট কলাম, মানে এর ভ্যালু হচ্ছে 0। এটা হচ্ছে 1 2 3 4, এইভাবে 8টা কলাম, 7টা কলাম, মানে লাস্ট কলাম 8 কলাম, এটি 7, এর ভ্যালু হচ্ছে 7। সো ফার্স্ট কলাম এটা হচ্ছে 0, এখানে কোনো শিফট অপারেশন হবে না। এরপরে সেকেন্ড কলাম, এটার ভ্যালু হচ্ছে ফার্স্ট 1, সেকেন্ড কলাম এর ভ্যালু হচ্ছে 1, মানে এখানে 1 বাইট শিফট অপারেশন হবে। ঠিক আছে, এই লোকেশনে যে ভ্যালু থাকবে এটা এখানে আসবে, এটাটা এখানে আসবে, এইভাবে। এরপরে হচ্ছে থার্ড কলাম এটার ভ্যালু হচ্ছে 2, 0 1 2। সো এখানে 2 ঘর করে শিফট ডাউন অপারেশন হবে। এইভাবে নাম্বার 8 কলাম, মানে এখানে 7 ঘর পরে ভ্যালুগুলো শিফট করবে। বোঝা গেছে শিফট কলাম অপারেশন? ইয়েস স্যার। ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে মিক্স রো। ভেরি ইন্টারেস্টিং। মিক্স রো অপারেশন খুবই চমৎকার একটা জিনিস, এবং এখান থেকে আমরা একটা ক্যালকুলেশন দেখবো। সেই ক্যালকুলেশন থেকে কিন্তু পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেনও থাকতে পারে। আচ্ছা, মিক্স রো অপারেশনে কি হচ্ছে, এটা হচ্ছে আমার ইনপুট স্টেট ইনপুট স্টেটে এটা হচ্ছে রো। আচ্ছা, এই রোটাকে আমি আমার এরকম একটা কনস্ট্যান্ট টেবিল থাকবে। কনস্ট্যান্ট টেবিল, এটা একটা কনস্ট্যান্ট টেবিল, এই ভ্যালুগুলো চেঞ্জ হয় না। সো এখানে আমি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অপারেশন করব। মানে আমার এই রোটা এই কলামের সাথে মাল্টিপ্লাই হবে। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যেভাবে হয় সেভাবে এই কাজটা করবে। আচ্ছা, এটা এখন ওই অপারেশনটা কিভাবে হয় সেটা আমরা হয়তো ইন ডিটেলস দেখবো। I am afraid whether to show you this calculation or not. আচ্ছা, এখানে উদাহরণ হিসাবে যে এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা কিভাবে হয়, হ্যাঁ, এইখানে একটা উদাহরণ হিসাবে দেওয়া আছে, যেখানে আসলে 8-এর জায়গায় 4x4 ম্যাট্রিক্স এখানে দেখানো আছে। যে সে ফর এক্সাম্পল আমি এই ভ্যালুটা এখানে উদাহরণ হিসাবে দেখানো আছে, যে 37 কিভাবে বের হয়েছে, এই অপারেশনটা কিভাবে হয়েছে সেটা এখানে দেখানো আছে। আচ্ছা, এই রো এই কলামের সাথে মাল্টিপ্লাই হবে, এবং আমি যে ভ্যালুটা পাবো এটা হচ্ছে 37। আবার এই রোটা এই কলামের সাথে মাল্টিপ্লাই হবে, সো আমি যে ভ্যালুটা পাবো সেটা এখানে বসাবো। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের যে থিওরি, যে রুলস নর্মস যেটা আছে সেটা আমরা যদি ফলো করি, তাহলে এভাবেই আমরা মাল্টিপ্লাই করি। এখন এই মাল্টিপ্লিকেশনটা কিভাবে হয়? এই মাল্টিপ্লিকেশনটা ইটস এ পিকুলিয়ার মাল্টিপ্লিকেশন। এই মাল্টিপ্লিকেশনটা হচ্ছে GF28 ফিল্ড, ফাইনাইট ফিল্ড অপারেশনের মাধ্যমে এই জিনিসটা হয়। সো দেখো, বোঝার চেষ্টা করো যে জিনিসটা বুঝতে পারো কিনা। ধরো 0 1, এটা হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু। তারপর 8 7, 0 1 8 7-এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে 2, 6 এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে 3, 46-এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে 1, A6-এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে। সো এবং 8 7, এটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে 8 7-ই হবে, এখানে আসলে কোনো চেঞ্জ হবে না, ভেরি সিম্পল। এবং 8 7-কে যদি হেক্সাডেসিমালে রিপ্রেজেন্ট করা হয় তাহলে 8-এর জন্য এটা হচ্ছে 8, আর 7 এটা হচ্ছে 7। নেক্সট ইয়ারটা দেখো, নেক্সট মাল্টিপ্লিকেশনটা দেখো, ভেরি ইন্টারেস্টিং। 6e কে আমরা কার সাথে মাল্টিপ্লাই করবো? এই 2 এর সাথে, 0 2 এর সাথে। 6e মানে হচ্ছে 6, মানে হচ্ছে এটাকে আমরা যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে এটা 0 1 1 0, আর ইটাকে যদি কনভার্ট করি তাহলে এটা হচ্ছে 1 1 1 0, এইভাবে আসে। আচ্ছা, এই জিনিসটাকে আমরা পলিনোমিয়ালে কনভার্ট করেছি।
পলিনোমিয়াল। এটা হচ্ছে x0 1, এটা হচ্ছে x1 x2 x3 x4 x5 x6 x7, 8 ডিজিট এবং x7 পর্যন্ত এটাকে আমরা নিতে পারি। সো এটা হচ্ছে জিরোর জন্য তো কিছু নেই, নাথিং। ওয়ান, ওয়ানের সাথে কত আছে? x0 আছে। x0 মানে হচ্ছে 1, তাহলে x পরেরটা হচ্ছে কত? x2, মানে যেখানে যে লোকেশন গুলোতে 1 আছে সেই লোকেশনের এক্স এর ভ্যালুগুলো এখানে আমরা লিখেছি। মানে বাইনারিকে যেভাবে পলিনোমিয়াল ভ্যালুতে কনভার্ট করে সেভাবে করা হয়েছে, পলিনোমিয়ালে কনভার্ট করা হয়েছে। এরপরে আচ্ছা, টুটাকে যদি পলিনোমিয়ালে করা হয় তাহলে শুধু এক্স আসে। এরপরে এক্স এবং এটাকে মাল্টিপ্লাই করা হয়েছে। মাল্টিপ্লাই করার পরে আমরা মাল্টিপ্লিকেশন হচ্ছে নর্মাল মাল্টিপ্লিকেশন যেভাবে করে সেভাবে মাল্টিপ্লিকেশন করা হয়েছে। করার পরে এই পলিনোমিয়াল ভ্যালুটাকে এটাকে আবার বাইনারিতে কনভার্ট করা হয়েছে। আচ্ছা, এখানে ইন্টারেস্টিং দিক হচ্ছে যে আমার হাইয়েস্ট ভ্যালু হচ্ছে x7, এই জন্য এখানে আমার কোনো জটিলতা তৈরি হয়নি। যদি আমার মাল্টিপ্লাই করার পরে এখানে মোর দ্যান x8 এর থেকে যদি x8 বা x8 এর থেকে যদি বেশি হতো, এখানে এক্স এর উপরে পাওয়ার যদি x8 বা তার থেকে বেশি আসতো, তাহলে আমার যে এই যে মডুলাস আছে এই মডুলাস দিয়ে জিনিসটাকে ভাগ করতে হতো। ভাগ করাটা নর্মাল আমরা যেভাবে পলিনোমিয়াল ভাগ করি সেই একই নিয়মে এটাকে ভাগ করতে হতো, এবং যে ভাগশেষটা থাকতো সেটাকে আমরা তখন বাইনারিতে কনভার্ট করে রেজাল্টটা পেতাম। আচ্ছা, আমি এই স্লাইডটা শেয়ার করব, ঠিক আছে? ইফ ইউ স্যার গো ভাগ থ্রু। করার বিষয়টা স্যার বুঝিনি স্যার, কি দিয়ে ভাগ করবো স্যার? যদি x⁸ আর 9 আসতো। এক্স্যাক্টলি, আমি ওইটার কথাই বলছি যে এখানে তো x7 মাল্টিপ্লাই করার পরে x7 হাইয়েস্ট পাওয়ার হিসেবে আসে, হাইয়েস্ট ভ্যালু হিসেবে আসে। জি স্যার, কারণ স্যার টোটাল বিট 8টা, তো 7 পর্যন্তই যেতে পারবে। এক্স্যাক্টলি, এটা যদি x8 হতো অথবা x9 বা তার থেকে বেশি হতো, তাহলে আমার টোটাল এই যে ভ্যালুটা আমরা যেটা পেতাম, এটাকে আমার যে এই যে মডিউলাস যেটা আছে এই মডিউলাস এই মডিউলাসটা দিয়ে ভাগ করতে হতো। নর্মাল আমরা যেভাবে মানে ইকুয়েশন ভাগ করি সেভাবেই আমরা ভাগ করতাম, এবং ভাগ করার পরে রিমাইন্ডার যে পলিনোমিয়াল ভ্যালুটা থাকতো সেইটাকে আমরা এখানে বাইনারিতে কনভার্ট করতাম। সেই ক্ষেত্রে মানে এই মাল্টিপ্লিকেশন হচ্ছে মডিউলাস অপারেশনের মাধ্যমে এই মাল্টিপ্লিকেশনটা করা হচ্ছে ফাইনাইট ফিল্ড ব্যবহার করে। আর এটা যেহেতু x7 এর ওপরে যায়নি, এই জন্য আমরা এই পলিনোমিয়াল যেটা আছে সেটাকে সরাসরি আমরা এখানে বাইনারিতে লিখেছি। এইভাবে অন্যান্য ভ্যালুগুলোকেও এখানে মাল্টিপ্লাই করা হয়েছে। মাল্টিপ্লাই করার পরে স্যার প্রত্যেকটা স্যার ডান সাইডের যে ক্যালকুলেশনটা দেখাইছে ওখানে স্যার x⁻² আর x⁻² কেটে দিয়েছে। এক্স্যাক্টলি। আচ্ছা, এখানে হচ্ছে যে আমরা নর্মাল যেভাবে অ্যাডিশন করি না, যে আমার যদি 1 1 হয় তাহলে এটার অ্যাডিশনটা কি হয়, 0 হয়ে যায়। ব্যাপারটা অনেকটা এরকমই, যে আমার x2 এটা আমার 2x2, এভাবে তো এটার ক্যালকুলেশন হয় না। বরঞ্চ যদি সেম হয় এটা অ্যাডিশন রুল ফলো করে দুইটা আসলে কেটে যাবে, নালিফাই হয়ে যাবে। স্যার যদি তিনটা আরেকটা x2, থাকলে হ্যাঁ তিনটা তিনটা থাকলে থাকলে তখন একটা থাকতো। এক্স্যাক্টলি, তিনটা থাকলে তখন এটা একটা x² এখানে। স্যার এখানে স্যার যে 3 কে, তো স্যার এটা x² + x হওয়া উচিত স্যার। 3 কে যে পলিনোমিয়ালে কনভার্ট করেছে স্যার, x² + x হওয়া উচিত না? হ্যাঁ এক্স্যাক্টলি, ভেরি গুড অবজারভেশন, রাইট। এখানে 2 1 3, আচ্ছা স্যার, এটা মানে 0 1 1 হবে স্যার, বাইনারিটা ভুল হ্যাঁ আছে স্যার, কারেক্ট, 0 1। রাইট, এক্স্যাক্টলি, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি এখানে কারেক্টলি এটা আইডেন্টিফাই করেছো। 3 তো এখানে আসলে লাস্টের দুইটা ফিগার 1 1 হবে, সেই ক্ষেত্রে x+1 হবে এখানে। এটা তো অ্যাকচুয়ালি এখানে আছে কত, 8 4 2 1, মানে 4 আর 2 6 হয়েছে, তাই না? এটার ভ্যালু যেটা আসছে সেটা জি হচ্ছে স্যার, স্যার এটা 6 6 আসছে। হয়েছে স্যার। হ্যাঁ কারেক্ট। আর যেটা যদি 3 হয় তাহলে 1 1 হবে, সেই ক্ষেত্রে x+1টা ঠিক আছে। Thank you very much. Thank you for correcting it. Okay, I appreciate your attention and I appreciate your concern. I am very happy যে তোমরা জিনিসটা খুব ভালো মতোই ধরতে পেরেছো, খুব ভালো মতোই বুঝতে পেরেছো এই স্লাইড থেকে। ওকে, সো এইভাবে মিক্স রো অপারেশনটা এইভাবেই পারফর্ম করে। এইভাবেই আমরা এটা মাল্টিপ্লিকেশন করি
এবং এখান থেকে আমরা একটা রেজাল্ট পাই। এটার জন্য আমার যে ইনপুট স্টেট থাকবে সেখানে তো আমার কিছু ভ্যালু থাকবে। এই ভ্যালুগুলোকে আমার এই যে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স যেটা আছে, কনস্ট্যান্ট ম্যাট্রিক্সের সাথে আমি মাল্টিপ্লাই করব, এবং মাল্টিপ্লিকেশন গুলো হবে আমার এই GF28 মানে ফাইনাইট ফিল্ড এই অপারেশন ব্যবহার করে। ফাইনাইট ফিল্ড ব্যবহার করে আমার মাল্টিপ্লিকেশন করতে হবে, এবং আমার এই মডিউলাসটা ব্যবহার করতে হবে, এইটা ব্যবহার করতে হবে। এইটা ব্যবহার করে এই মিক্সড অপারেশন করার পরে আমরা আর একটা স্টেট পাবো, আর একটা ভ্যালু পাবো। আচ্ছা, এরপরে লাস্ট ইয়ার হচ্ছে যে এন্ড রাউন্ড কি। এন্ড রাউন্ড কিটা কি হচ্ছে, এটা হচ্ছে আমার স্টেট। হ্যাঁ, এই স্টেটটা যেটা আসে, এই স্টেটের সাথে কি হচ্ছে, আমার কি যেটা থাকে, আমার রাউন্ড কি, প্রত্যেকটা রাউন্ডের জন্য তো একটা কি অ্যাপ্লাইড হয়, সেই কি এবং আমার এই নির্দিষ্ট সেলে যে ভ্যালুটা থাকবে সেটা আমার এক্সআর অপারেশন করার পরে আমি যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা আমার এই নতুন ম্যাট্রিক্সে বসবে। এন্ড রাউন্ড কি, এন্ড রাউন্ড কি ইজ দ্য লাস্ট অপারেশন। সো অ্যাকচুয়ালি আমরা এই যে এখানে যে অপারেশন গুলো অ্যালগোরিদম ওয়ারপুল অ্যালগোরিদমে আমরা যে স্টেট গুলো আলোচনা করলাম, এই আলোচনাগুলো দিস ইজ প্রিটি সিমিলার উইথ দ্য AES ইনক্রিপশন স্ট্যান্ডার্ড। AES ইনক্রিপশন যে আমরা যে প্রসেসটা ফলো করি, সেই একই প্রসেসটাই আসলে এখানে ফলো করা হয়েছে, উইথ লিটল বিট চেঞ্জেস। যে এখানে হয়তো মিক্স রো বলেছে, এই এই অপারেশনের ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে মিক্স কলাম, ঠিক আছে, এখানে বলা হচ্ছে শিফট কলাম, কিন্তু এইএস অপারেশনে এটাকে বলা হবে শিফট রো। তো সেকশন এতে তোমরা যখন এইএস অপারেশনটা শিখবে তখন হয়তো এই জিনিসটা আবার তোমরা পড়বে, এবং তখন হয়তো এখন যদি কারো কিছু সন্দেহ থাকে তখন হয়তো জিনিসটা আর একটু ক্লিয়ার হবে। আর এখন যারা বুঝেছো তাদের জন্য পরবর্তীতে এইএস ইনক্রিপশন অ্যালগোরিদম বোঝাটা আরো অনেক সহজ হবে। এবং সেক্ষেত্রে এই যে আমরা যে এখানে যে মাল্টিপ্লিকেশন অপারেশন গুলো দেখলাম, এই একই জিনিস হয়তো সেখানেও তোমাদের টিচার পড়াবেন। হ্যাঁ, সো বেসিক অন ডুপ্লিকেসি আমি যদি দেখি যে তোমাদের এই জিনিসটা, এই অপারেশন গুলো, এই ক্যালকুলেশনটা তোমাদের সেকশন এতেও করানো হচ্ছে, দেন আই উইল omit দিস while মেকিং কোয়েশ্চেন। আর যদি দেখি যে এটা তোমাদের সেকশন এতে কভার করানো হচ্ছে না এই ক্যালকুলেশনটা, তাহলে আমি হয়তো আমার ওয়ারপুল অপারেশন অ্যালগোরিদম হিসাবে পরীক্ষার জন্য এই ধরনের ক্যালকুলেশন দিয়ে দিব। সেই ক্ষেত্রে আমি হয়তো দুইটা ম্যাট্রিক্স দিয়ে দিব এবং পার্টিকুলার একটা সেলের ক্যালকুলেশন করতে বলবো। পার্টিকুলার একটা সেলে হয়তো ভ্যাকেন্ট রাখবো, বলবো যে পারফর্ম দ্য ক্যালকুলেশন ফর দিস সেল এন্ড ফাইন্ড আউট দ্য ভ্যালু। এরকম হয়তো কোনো একটা কোয়েশ্চেন দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, এরপরে হচ্ছে যে কি এক্সপানশন অ্যালগোরিদম। আমাদের প্রত্যেকটা রাউন্ডের জন্য কি তৈরি হচ্ছে, এই কিটা কিভাবে তৈরি হচ্ছে সেই জিনিসটা এখানে দেওয়া হচ্ছে। খুব সিম্পল একটা জিনিস, যে আমরা আমাদের হ্যাশ জেনারেশনের জন্য যে রাউন্ড গুলো ফলো করেছিলাম, সেই একই ধরনের অপারেশন কি জেনারেশনেও ব্যবহার করা হয়। কি জেনারেশনেও একই ধরনের অপারেশন ব্যবহার করা হয়, এবং একই সিকোয়েন্সে, যে সাব বাইট অপারেশন, মিক্স শিফট কলাম অপারেশন, মিক্স রোজ, এইভাবে তোমার প্রত্যেকটা রাউন্ডের জন্য কি জেনারেট করে। আচ্ছা, ইনিশিয়াল তো একটা কি থাকে, সেই ইনিশিয়াল কি থেকে পরবর্তীতে এই একই ধরনের অপারেশন ব্যবহার করে পরবর্তী কি গুলো জেনারেট করা হয় প্রত্যেকটা রাউন্ডের জন্য। K0, দিস ইজ দ্য অরিজিনাল সাইফার কি। এরপরে এটার উপর সাব বাইট অপারেশন, শিফট কলাম, মিক্স রো, অ্যাড রাউন্ড কি, এই ফেজ গুলো এটার উপর অ্যাপ্লাই করে, এবং পরবর্তীতে যে কি জেনারেট হয় সেই কিটাকে পরবর্তী এন্ড রাউন্ড কি অপারেশনে ব্যবহার করা হয়। এনি কোয়েশ্চেন, এনি ক্লারিফিকেশন? জিনিসটা কি আমি আবার রিপিট করব? স্যার কথা কেটে কেটে আসছে, বুঝতে পারিনি স্যার। ও আচ্ছা আচ্ছা, কি এক্সপানশন অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে, মানে প্রত্যেকটা রাউন্ডের জন্য কিভাবে কি জেনারেট হয়, এই জিনিসটা কি তোমরা ধরতে পেরেছো? ইয়েস স্যার। ওকে। স্যার সাইফার কি জিনিসটা কি স্যার? ও, সাইফার কি মানে হচ্ছে যে ইনক্রিপ্টেড কি। সাইফার অপারেশন মানে তো হচ্ছে
encryption operation, cipher algorithm, encryption algorithm, cipher key মানে encrypted key, key used for encryption। যে আমার এখানে তো ফার্স্ট একটা অ্যান রাউন্ড কি দিয়ে শুরু হচ্ছে, এটার জন্য যে ফার্স্ট কি যেটা, সেটা সেটা হচ্ছে অরিজিনাল কি। অরিজিনাল কি এটা একটা কোনো একটা ভ্যালু, হেক্সাডেসিমাল ভ্যালু। তো ফার্স্ট কি যেটা, সেই কিটা থেকে পরবর্তী যে কি গুলো প্রয়োজন হয় সেই কি গুলো জেনারেট হচ্ছে। এখন ফার্স্ট কি থেকে পরবর্তী কি গুলো কিভাবে জেনারেট হচ্ছে, একই প্রসেস ফলো করে। আমরা যে সাব বাইট অপারেশনের কথা বললাম, শিপ কলামের কথা বললাম, মিক্সড কথা বললাম, অ্যাড রাউন্ড কি, এই ফেজ গুলো তো আমরা অলরেডি এক্সপ্লেইন করে এসেছি। তো ফার্স্ট যে কি যেটা থাকে, সেই কিটা এই একই ধরনের অপারেশন, এই ফেজ গুলো, এই অপারেশন গুলো ফলো করার পরে, এই অপারেশন গুলোর মধ্য মধ্য দিয়ে যাওয়ার পরে আর একটা কি জেনারেট করে, যেটা পরবর্তী অ্যাড রাউন্ড কি অপারেশনে ব্যবহার করা হয়। এটা এই K1, it will again go through these phases, go through these operations, এবং সেটা আবার K2 তৈরি করবে, যেটা পরবর্তী অ্যাড রাউন্ড কি যেটা আছে সেখানে ব্যবহার হবে। এইভাবে K0 থেকে K10 পর্যন্ত টোটাল 11 keys are generated from this original key and using these operations। বুঝতে পেরেছো? বেশ, স্যার মোটামুটি। So these are the links of I mean few of the videos যেটা তোমরা দেখতে পারো, which might be helpful for some of you. So that was all from hash function, hash algorithm. তোমাদের যদি কোনো কমেন্টস থাকে অথবা কোনো কোয়েরি থাকে তাহলে বলতে পারো, না হলে আমাদের আরো কিছু সময় আছে। হ্যাঁ, আমরা হয়তো পরবর্তী টপিকটা শুরু করার চেষ্টা করব, বিকজ অ্যাকচুয়ালি উই আর ল্যাগিং বাহাইন্ড ফ্রম আওয়ার প্ল্যান। যে প্ল্যানে আমাদের যে প্ল্যান ছিল আমাদের এই লেসন গুলো প্রোগ্রেস করার, আমরা কিন্তু সেটা থেকে আসলে অনেকখানি পিছনে পড়ে আছি। এনি কোয়েশ্চেন, এনি কোয়েরি, এনি কমেন্টস? স্যার স্যার আমাদের সিটির সিলেবাসটা দিলে ভালো হতো। আচ্ছা, সিটির সিলেবাস তো শুরুতে শুধুমাত্র ডেফি হেলম্যান অ্যালগোরিদম পর্যন্ত ছিল। সো আই থিঙ্ক অ্যাজ উই হ্যাভ কাভার্ড আপ টু হ্যাশ, সো হ্যাশ ফাংশন পর্যন্ত থাকলেই মনে হয় বেটার হয়। তোমাদের অভিমত কি? স্যার একটু কমিয়ে দিলে ভালো স্যার হয়। হেলম্যান পর্যন্তই থাকুক। ডেফি হেলম্যান অ্যালগোরিদম ওখানে তো তেমন কিছু কোয়েশ্চেন করার নেই। হ্যাঁ, শুধুমাত্র একটা মাত্র অ্যালগোরিদম। আচ্ছা ঠিক আছে, ডেফি হেলম্যান অ্যালগোরিদম এবং ক্রাইটেরিয়া ফর হ্যাশ ফাংশন এই পর্যন্ত থাকুক, ঠিক আছে। ক্রাইটেরিয়া ফর হ্যাশ ফাংশন, এই যে প্রি ইমেজ রেজিস্ট্যান্স, তারপর হচ্ছে উইক কলিশন রেজিস্ট্যান্স, স্ট্রং কলিশন রেজিস্ট্যান্স, তিনটা যে মেজর ক্রাইটেরিয়া আছে ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ ফাংশনের, সেই পর্যন্ত থাকবে। এতে কোনো ডিফিকাল্টিস হবে তোমাদের? আমার মনে হয় এটাই থাকুক তাহলে। এটা একটা উঠতেই হবে, না হলে আসলে উম এটা মানানসই হবে না সিটির জন্য। Okay, today we are going to start with another topic, that is মেসেজ অথেন্টিকেশন কোড। আমরা দেখেছি যে মেসেজের ইন্টিগ্রিটি এবং অথেন্টিকেশন আমরা তিনটা প্রসেসে করতে পারি। একটা হচ্ছে হ্যাশ ফাংশন, তারপর হচ্ছে যে মেসেজ অথেন্টিকেশন কোড ম্যাক, আর একটা হচ্ছে ডিজিটাল সিগনেচার। সো আমরা হ্যাশ পর্যন্ত শিখেছি, এখন আমরা যেটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে মেসেজ অথেন্টিকেশন কোড। দিস ইজ অ্যানাদার প্রসেস, ঠিক আছে, অ্যানাদার ওয়ে অফ চেকিং দ্য ইন্টিগ্রিটি অ্যান্ড প্রুভিং দ্য অথেন্টিসিটি। আচ্ছা, এটা রেফারেন্স হচ্ছে চ্যাপ্টার 11 ফ্রম দ্য বুক অফ ফ্রোজেন। এটার অবজেক্টিভ কি? অবজেক্টিভ অফ দিস লেসন ইজ টু আন্ডারস্ট্যান্ড how to detect message modification. Then we shall learn to understand about message authentication code, discuss common types of MAC. Then we shall learn two other algorithms, HMAC and CMAC. Very simple algorithm, very interesting. যে টপিকগুলো কভার করানো হবে সেই টপিকগুলো এখানে দেখানো হচ্ছে।
আচ্ছা, মডিফিকেশন ডিটেকশন কোড, আমরা যেভাবে হ্যাশ ফাংশনে এই জিনিসটা আলোচনা করেছিলাম, থিমটা একই রকম। এ মডিফিকেশন ডিটেকশন কোড এমডিসি ইজ এ মেসেজ ডাইজেস্ট দ্যাট ক্যান প্রুভ দ্য ইন্টিগ্রিটি অফ দ্য মেসেজ। অর্থাৎ আমরা হ্যাশ ভ্যালু যেটা, সেটাও কিন্তু এক ধরনের মডিফিকেশন ডিটেকশন কোড, তাই না? হ্যাশ ভ্যালুটাও এক ধরনের এমডিসি। দ্য এমডিসি নিডস টু বি ট্রান্সফার থ্রু সেফ চ্যানেল, এটা আমরা আগেও আলোচনা করেছি। কেননা এমডিসি মেসেজ মডিফিকেশন ডিটেকশন কোড, এটা যদি সিকিউর চ্যানেলে না যায়, তাহলে যে ইন্ট্রুডার থাকবে, যে ইন্টারসেপ্টর থাকবে, সে মেসেজ মডিফিকেশন কোড এটাকেও চেঞ্জ করে দিতে পারে, অ্যান্ড দেয়ার বাই হি ক্যান ক্রিয়েট কনফিউশন। আচ্ছা, মেসেজ অথেন্টিকেশন কোডটা কি, এটা ভালো মতো বোঝার প্রয়োজন আছে, আদারওয়াইজ ইউ উইল ফেইল টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন হ্যাশ ফাংশন অ্যান্ড মেসেজ অথেন্টিকেশন কোড। দুইটার মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায়, এই ডিফারেন্সটা বোঝা কিন্তু অবশ্যই জরুরি। কেননা message authentication code and hash function both are used for checking the integrity and authentication of the message, but we need to understand the differences between message authentication code and hash function. Acha, message authentication code key, it involves the use of a secret key to generate a small fixed size block of data known as a cryptographic checksum or MAC. This is appended to the message. This technique assumes that the two communicating parties A and B share a common secret key K. When A has a message to send to B, it calculates the MAC as a function of the message and the key. অর্থাৎ MAC এখানে এটার সাথে হ্যাশ ফাংশনের একটা ডিফারেন্স হচ্ছে যে ম্যাক যখন তৈরি করা হয় তখন এটার সাথে একটা সেক্রেট কি ব্যবহার করা হয়, এ কমন শেয়ার্ড সেক্রেট কি, সিমেট্রিক কি, যে কিটা originator of the message and the recipient of the message both are in agreement to use this common secret key. আচ্ছা, এবং ম্যাক ইকুয়াল টু সি, কে হচ্ছে কে, এম হচ্ছে প্লেইন টেক্সট বা মেসেজ। ইট ইজ অলসো নোন অ্যাজ কিড হ্যাশ ফাংশন, এটাকে কিড হ্যাশ ফাংশনও বলা হয়, কেননা এখানে কি এর ব্যবহার আছে, এই জন্য কিড হ্যাশ ফাংশন এটাকে বলে। ম্যাক ইজ অলসো নোন অ্যাজ কিড হ্যাশ ফাংশন। এখানে দেখো ম্যাকটাকে এখানে পিক্টোরিয়ালি দেখানো হচ্ছে যে ম্যাকটা কিভাবে কাজ করে। সো দিস ইজ দ্য প্লেইন টেক্সট মেসেজ, প্লেইন মেসেজ, hash is generated from that MAC, and a k symmetric key is applied on this hash function, and thereby MAC is created. So the way hash used to be transmitted in similar fashion, MAC is also transmitted. MAC along with the messages, it is transmitted through insecure channel. আগে কিন্তু হ্যাশ ফাংশনে আমরা কি দেখেছিলাম, যে ম্যাকটাকে মানে মেসেজ ডাইজেস্টকে সিকিউর চ্যানেলের মাধ্যমে পাঠানো হতো, কিন্তু এটাকে ম্যাকটাকে ইনসিকিউর চ্যানেলের মাধ্যমে পাঠানো হয়, এন্ড দেয়ার ইজ নো প্রবলেম উইথ ইট। কেননা এখানে একটা ক্রিপ্টোগ্রাফি, একটা সিমেট্রিক কি ব্যবহার করা হচ্ছে হ্যাশ ফাংশনের সাথে, যে সিমেট্রিক কিটা শুধুমাত্র অ্যালিস এবং ববই জানে। এই জন্য দেয়ার ইজ নো প্রবলেম, দেয়ার ইজ নো থ্রেট টু সেন্ড দ্য মেসেজ অ্যান্ড দ্য ম্যাক ইউজিং দ্য ইনসিকিউর চ্যানেল, থ্রু দ্য ইনসিকিউর চ্যানেল। আচ্ছা, এরপরে বব এটাকে কি করে, বব ডিরেক্ট মেসেজ থেকে এটাকে হ্যাশ তৈরি করে, এবং সে যে সিমেট্রিক কি জানে, যে কি ভ্যালুটাকে জানে, এই হ্যাশটাকে কি ভ্যালুর সাথে অ্যাপ্লাই করে সে নতুন ম্যাক তৈরি করে। নতুন ম্যাক তৈরি করার পরে যে ম্যাকটা সে রিসিভ করেছিল এটার সাথে সে কম্পেয়ার করে, যদি if these two values are same, the value of new MAC and the value of old MAC, received MAC, if it is same, then Bob accept this message, and if it is not same, then he reject this message. আচ্ছা, have you understood the phenomena of MAC? Any question? স্যার, ইনসিকিউর চ্যানেলের মধ্যে দিয়ে পাঠালে মানে অ্যালিস আর বব বাদে অন্য কেউ তাদের মেসেজটা পড়তে পারবে না? হ্যাঁ, না, মেসেজ পড়তে পারবে, মেসেজ পড়তে পারবে। এখানে কনফিডেন্সিয়ালিটি অ্যাচিভ করাটা উদ্দেশ্য নয়, বরঞ্চ ইন্টিগ্রিটি অ্যাচিভ করাটা উদ্দেশ্য। ঠিক আছে, এটা ওকে হচ্ছে স্যার, উইলের মতো। বুঝতে পারছি। উইল, হ্যাঁ, উইল যে কেউ জানতে পারে, উইল ইট ইজ ওপেন ফর এনি ওয়ান, কিন্তু উইলের ক্ষেত্রে জরুরি কি, জরুরি হচ্ছে অথেন্টিসিটি। ঠিক আছে, অথেন্টিসিটি, যে কে উইল করেছেন, যিনি উইল করেছেন তিনি কি আসলেই সেই ব্যক্তি কিনা, সেই জিনিসটা নিশ্চিত করা হচ্ছে জরুরি। তো ব্যাপারটা এরকমই, যে এনি ওয়ান ক্যান ইন্টারসেপ্ট দিস মেসেজ অ্যান্ড হি ক্যান রিড ইট। ঠিক আছে, কিন্তু এখানকার মেসেজটা যে অ্যালিস থেকে এসেছে
এই জিনিসের এই জিনিসটা, এই অথেন্টিসিটি এবং মেসেজের ইন্টিগ্রিটি, মেসেজটা যে মাঝখানে ইন্টারসেপ্টর দিয়ে চেঞ্জ হয় নাই, এই দুইটা জিনিসকে চেক করা, দুইটা জিনিসকে নিশ্চিত করা হচ্ছে এই অ্যালগোরিদমের উদ্দেশ্য। এই জন্য anyone can read this message, but no one can change this MAC because a key has been applied on this MAC. হ্যাশের ক্ষেত্রে বলা হচ্ছিল যে message digest can be transferred using message digest should be transferred using secure channel, কেননা মেসেজ ডাইজেস্টে কোনো ধরনের কি ব্যবহার করা হয়নি। সো মেসেজ ডাইজেস্ট যে কেউ রিসিভ করে এটাকে চেঞ্জ করে দিতে পারে, মেসেজও চেঞ্জ করে দিতে পারে, ডাইজেস্টও চেঞ্জ করে দিতে পারে, অ্যান্ড ইট উড রিমেইন আনডিটেক্টেড বাই বব ইন দ্যাট কেস। সো এই জন্য হ্যাশের ক্ষেত্রে এখানে সিকিউর চ্যানেল ব্যবহার করা হচ্ছিল, কিন্তু ম্যাক যখন ট্রান্সমিট করা হচ্ছে তখন সেখানে সিকিউর চ্যানেল ইজ নট ম্যান্ডেটরি, কেননা ম্যাক ভ্যালু যেটা, ইট ইজ অলরেডি এ কি অপারেশন, কি হ্যাজ বিন অ্যাপ্লাইড অন দিস ম্যাক। সো এটা কেউ এটাকে চেঞ্জ করতে পারবে না, কেননা কি এর ভ্যালুটা শুধুমাত্র অ্যালিস এবং ববই জানে, অরিজিনেটর এবং রেসিপিয়েন্ট এই দুইজনেই জানে, আর কেউ জানে। থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। এনি মোর কোয়েরি? ওকে, there are some common types of MAC. প্রথমে যেটা বলা হচ্ছে HMAC, hash based message authentication code. HMAC is widely used type of MAC. HMAC অনেক সাধারণত ব্যবহার করা হয় এবং এখানে SHA 256 এইটাকে ব্যবহার করা হয়। এটা যেহেতু হ্যাশ বেসড ম্যাক, এখানে তো একটা হ্যাশ ফাংশন অবশ্যই ব্যবহার করা হচ্ছে, এবং কোন হ্যাশটা ব্যবহার করা হয়? SHA 256 সাধারণত। SHA 512 that can also be used. আচ্ছা, it combines the message and a secret key in a specific way to produce MAC. মানে সিক্রেট কিটা হ্যাশ ভ্যালু যেটা হচ্ছে সেটার উপর একটা স্পেসিফিক ভাবে অপারেশন পারফর্ম করে, এটা হচ্ছে HMAC। তার CMAC, cipher based message authentication code. CMAC is a type of MAC that utilizes a block cipher, AES, and is designed to provide security for variable and message. আচ্ছা, HMAC এর ক্ষেত্রে তো এটা হ্যাশ ভ্যালু ব্যবহার করা হতো, আর সাইফার বেসড ম্যাক এর ক্ষেত্রে যে কোনো একটা ইনক্রিপশন অ্যালগোরিদম ব্যবহার করা, এবং এখানে এক্সাম্পল হিসেবে বলা হচ্ছে AES, অ্যাডভান্স ইনক্রিপশন স্ট্যান্ডার্ড। এই ইনক্রিপশন স্ট্যান্ডার্ডটা, এই ইনক্রিপশন অ্যালগোরিদমটা ব্যবহার করা হয়। আগে যেভাবে হ্যাশ ভ্যালু জেনারেট হতো, এখানে একটা ইনক্রিপ্টেড ভ্যালু ব্যবহার হচ্ছে। এই ইনক্রিপ্টেড ভ্যালুটা জেনারেট হচ্ছে AES দিয়ে হতে পারে। AES ইনক্রিপশন অ্যালগোরিদম ব্যবহার করে আগে যেখানে হ্যাশ ভ্যালু জেনারেট হতো, এখানে ইনক্রিপ্টেড ভ্যালু জেনারেট হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে CMAC, সাইফার বেস ম্যাক। আর একটা হচ্ছে CBC ম্যাক, সাইফার ব্লক চেইনিং মেসেজ অথেন্টিকেশন কোড। CBC, সাইফার ব্লক চেইনিং। আচ্ছা, ডিরাইভ ফ্রম দ্য CBC মোড অফ অপারেশন। CBC, সাইফার ব্লক চেইনিং হচ্ছে একটা মোড অফ অপারেশন, যেটা আসলে সেকশন এ এর একটা লেসন। হ্যাঁ, এই লেসনটা থাকলে মানে আগে পড়ানো হলে হয়তো ভালো মতো বুঝতে পারতো, বাট এটা হচ্ছে সাইফার ব্লক চেইনিং। মানে আমরা এর আগে যেমন দেখেছি যে ড্যামগার্ড যে স্কিম ছিল, যে একটা কম্প্রেশন ফাংশনের যে রেজাল্ট, সেই রেজাল্টটাকে পরবর্তী ব্লকে এটাকে ইনপুট হিসেবে ব্যবহার করা হয়। সাইফার ব্লক চেইনিং এর ক্ষেত্রে ব্যাপারটা এরকম, যে আমার একটা ব্লক অফ মেসেজ আছে, সেখানে আমি কিছু সাইফার অপারেশন কন্ডাক্ট করি, সেখান থেকে আমি আউটপুট পাচ্ছি, এবং যে আউটপুটটা পাচ্ছি সেই আউটপুটটা আমার সেকেন্ড ব্লকেও আমি ইনপুট হিসেবে ব্যবহার করছি। অর্থাৎ সাইফার আউটপুটটাকে কন্টিনিউয়াসলি একটার সাথে আরেকটার, একটার আউটপুটকে আরেকটার আউটপুট হিসাবে, ইনপুট হিসাবে ব্যবহার করা হচ্ছে। ইনপুট অফ ওয়ান ব্লক ইজ বিং ইউজড অ্যাজ দ্য output of one block is being used as the input of another block. এই জন্য এটাকে বলা হচ্ছে যে সাইফার ব্লক চেইনিং। সো সেই পদ্ধতি ব্যবহার করে যদি এখানে ম্যাক জেনারেট করা হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে সাইফার ব্লক চেইনিং। এবং সাইফার ব্লক চেইনিং এর ক্ষেত্রে AES ইনক্রিপশন অ্যালগোরিদম সেটাও ব্যবহার হতে পারে, অথবা অন্য যে কোনো ইনক্রিপশন অ্যালগোরিদম ব্যবহার করা যেতে পারে। তাহলে HMAC এর ক্ষেত্রে আমরা দেখলাম যে এখানে হ্যাশ ভ্যালু ব্যবহার করা হয়। CMAC এর ক্ষেত্রে আমরা দেখলাম যে এখানে যে কোনো একটা ইনক্রিপশন অ্যালগোরিদম ব্যবহার করা হয়, উদাহরণ হিসেবে AES ব্যবহার করা যেতে পারে। আর সাইফার ব্লক চেইনিং এখানেও সাইফার ভ্যালুটাকে, একটা ভ্যালুর ইনপুটকে, একটা ভ্যালুর আউটপুটকে আর একটা ভ্যালুর ইনপুট হিসেবে ব্যবহার করা হয়, এবং এখানেও যে কোনো একটা ইনক্রিপশন অ্যালগোরিদম ইনভলভ থাকে। স্যার লাস্টের দুইটার মধ্যে পার্থক্য কি হচ্ছে? চেইনিং এ লাস্টেরটাই চেইনিং হচ্ছে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর পয়েন্টিং আউট it specifically.
খুব স্পেসিফিক ভাবে জিনিসটা বলার জন্য ধন্যবাদ। আগে হয়তো এখানে একটা ইনপুট আমরা কিন্তু বলিনি যে আউটপুট অফ ওয়ান ব্লক উইল বি ইউজড অ্যাজ দ্য ইনপুট ফর অ্যানাদার ব্লক, এরকম বলা হয়। বলা হয়েছে যে পুরো মেসেজ যেটা থাকবে, পুরো ব্লক অফ মেসেজের ওপর কোনো একটা ইনক্রিপশন অ্যালগোরিদম ব্যবহার করা হবে, এবং সেখান থেকে আমরা কোনো সিমেট্রি কি ব্যবহার করব, সেখান থেকে আমরা ম্যাক আউটপুট হিসাবে পাবো। আর এখানে সাইফার ব্লক চেইনিং এর ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে কোনো একটার আউটপুট পরবর্তী যে ব্লক থাকবে সেটার ইনপুট হিসাবে কাজ করবে। এখানে আমরা জিনিসটার থিম বোঝার চেষ্টা করছি, আমরা হয়তো থিমেটিক্যালি জিনিসগুলোকে বোঝার চেষ্টা করছি। আচ্ছা, আরো অন্যান্য এরকম ডিফারেন্ট টাইপস অফ ম্যাক অ্যালগোরিদমস আর দেয়ার, পলি 1305 অথবা জি ম্যাক, হ্যাঁ, গ্যালোয়েস কাউন্টার মোড, হ্যাঁ, ও ম্যাক, ওয়ান কি, এগুলো ইফ সামওয়ান ইজ ভেরি ইন্টারেস্টেড সে হয়তো এই জিনিসগুলো পড়তে পারে। ইউ ক্যান গো থ্রু, জাস্ট ক্যান রিমেম্বার যে হ্যাঁ আমার এই ধরনের এত ধরনের ডিফারেন্ট টাইপস অফ ম্যাক অপারেশন আছে। ওকে, নেস্টেড ম্যাক ভেরি সিম্পল। This is the message. huh? From the message we get a hash function. huh? আচ্ছা, এবং এখানে যে কি ব্যবহার করা হচ্ছিল ম্যাক তৈরি করার জন্য, মেসেজ থেকে তো আমরা হ্যাশ ফাংশন পাই, হ্যাশ ফাংশনের সাথে কিটাকে অ্যাপ্লাইড করা হয় এবং আমরা ম্যাক পাই, এন্ড দ্যাটস এন্ড। কিন্তু এখানে কি হচ্ছে, মেসেজ এবং সিমেট্রিক কি ব্যবহার করে হ্যাশ ফাংশন ব্যবহার পাওয়া যাচ্ছে, হ্যাশ ভ্যালু পাওয়া যাচ্ছে, এন্ড সেই হ্যাশের ওপর মানে আমরা এখানে ম্যাক পাচ্ছি, সেই হ্যাশ ম্যাকের সাথে আবার সিমেট্রিক কি ব্যবহার করা হচ্ছে, তারপরে আমরা যে হ্যাশ পাচ্ছি। এরকম যে প্রসেস নেস্টেড ম্যাক, মানে একই অপারেশন বারবার করার পরে আমরা যে ম্যাক পাই, সেই ম্যাক, সেই অপারেশনটাকে বলা হচ্ছে নেস্টেড ম্যাক, নেস্টেড লুপের মতো ব্যাপারটা অনেকটা। আচ্ছা, হ্যাশড ম্যাক, এইচ ম্যাক, এটার অ্যালগোরিদমটা এখানে দেখানো আছে। হুম, এর অ্যালগোরিদমটা এখানে ডায়াগ্রামেটিক্যালি খুব সিম্পল ভাবে এখানে দেখানো আছে। আচ্ছা, HMAC is used by NIST, এটা হচ্ছে আমেরিকার একটা স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। অ্যাজ এ স্ট্যান্ডার্ড ফর নেস্টেড ম্যাক, স্টেপস আর the message is divided into each n blocks, each of b bits। আচ্ছা, যে মেসেজ যেটা থাকবে সেই মেসেজ গুলোকে m ব্লকে ভাগ করা হয়, and each block is of b bits, b number of bits। b নাম্বার এখন যে কোনো হতে পারে, ডিপেন্ডস অন দ্য অ্যালগোরিদম, 32 বিটের হবে না 64 বিটের হবে, বেসড অন দ্য অ্যালগোরিদম, কিন্তু এখানে বি বিটস হিসাবে জিনিসটাকে জেনারেলাইজ করা হয়েছে। আচ্ছা, এটার সাথে কি হয়, এটার সাথে একটা নাম্বার অফ বিটস আর অ্যাডেড, অ্যাপেন্ডেড। এখানে কি অ্যাপেন্ড করা হচ্ছে, দ্য সিক্রেট কি ইজ লেফট প্যাডেড উইথ 0 টু ক্রিয়েট এ বি বিট কি। অর্থাৎ আমার যে কি যেটা থাকবে, যেটা দিয়ে আমি ম্যাক তৈরি করব, সেই বিট, সে তার বিটের সংখ্যা যদি বি সংখ্যকের থেকে কম হয়, তাহলে আমি সেখানে 0 দিয়ে সেটাকে প্যাডিং করব, 0 অ্যাড করব সেই বিটের সাথে, সেই কি ভ্যালুর সাথে 0 অ্যাড করব। আচ্ছা, নোট দ্যাট ইট ইজ রিকমেন্ডেড দ্যাট দ্য সিক্রেট কি বিফোর প্যাডিং বি longer than n bits, where n is the size of the HMAC। এখানে আর একটা প্রিকশনের কথা বলছে, যে আমার ম্যাক ভ্যালু যত হবে, ম্যাক ভ্যালু যদি n বিটস হয়, তাহলে আমাকে একটা জিনিস এনশিওর করতে হবে যে the value of the size of the secret key is no longer than n bits, n বিটের থেকে বেশি হবে না। আচ্ছা, এরপরে এই কি ভ্যালুটাকে ইনপুট প্যাড একটা স্পেসিফিক একটা ভ্যালু, the result of step 2 is exclusive or with a constant called ipad input pad to create n bit block। The value of ipad is, এটা হচ্ছে 36 ইন হেক্সাডেসিমাল। এইটা হচ্ছে একটা ফিক্সড ভ্যালু। এই আইপ্যাড এই ভ্যালুটা, এটাকে কি ভ্যালু যেটা সেটার সাথে এক্সর করা এক্সর করে আমরা যে আউটপুটটা পাবো, সেই আউটপুটটাকে মেসেজের সাথে শুরুতে এটাকে অ্যাপেন্ড করা। কি আমাকে এই জিনিসটা একটু বলতে পারবে, দ্য ভ্যালু অফ আইপ্যাড ইজ b/8 রিপিটেশন অফ দ্য সিকোয়েন্স। এই জিনিসটা কেউ কি আমাকে বলতে পারবে what it means? No one?
আচ্ছা, জিনিসটা বোঝার চেষ্টা করো, হ্যাঁ। সেটা হচ্ছে আমার উদাহরণ হিসেবে ধরো এন বিটস, আমার এইচ ম্যাক যেটা, সেটা হচ্ছে 32 বিটের, 32 বিট। আচ্ছা, এখানে আমি কি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আহ, সেটা হচ্ছে 24 বিট। 24 বিট যদি হয় তাহলে 32 বিটের সাথে মিল করার জন্য আমি এখানে 8টা 0 দিব। 8টা 0 দিয়ে এই কি এর ভ্যালু টোটাল ভ্যালুটাকেও আমি 32 বিটস করব। 32 বিট করব। 32 বিট করার পরে 32 বিট এটাকে আমি এক্সঅর অপারেশন কার সাথে করব? আইপ্যাড। আইপ্যাডের ভ্যালু হচ্ছে 36 ইন হেক্সাডেসিমাল। এখানে কতগুলো বিট আছে? 3, 6, 8টা বিট আছে। 8টা বিট আছে। তাহলে আমি এই 36কে আরো 4 বার লিখবো। ঠিক আছে, 36 এই হেক্সাডেসিমাল বাইনারি ভ্যালুটাকে আমি 4 বার লিখবো, যেন এটা আমি এই কি ভ্যালুর সাথে, হ্যাঁ, কি ভ্যালুর সাথে এটাকে এক্সঅর অপারেশন করতে পারি। হ্যাভ ইউ আন্ডারস্টুড এনি কোয়েশ্চেন? স্যার বুঝতে পারছি। ভেরি গুড। ওকে, সো এখান থেকে কালেকটিভলি আমার এখান থেকে আমি একটা হ্যাশ ভ্যালু পাবো। এন বিটস এর একটা হ্যাশ ভ্যালু পাবো। আচ্ছা, এটাকে বলা হচ্ছে যে ইন্টারমিডিয়েট এইচ ম্যাক। আচ্ছা, এই জিনিসটাকে আবার একইভাবে আহ, তোমার কি এবং ও প্যাড হচ্ছে আর একটা ভ্যালু। আচ্ছা, ও প্যাডের ভ্যালুটা হচ্ছে কত? 5C। 5C এই হেক্সাডেসিমাল ভ্যালুটা, এবং এখানে যে কি এর যে ভ্যালু থাকবে সেটা এক্সঅর স্যার অপারেশন করা স্যার হয়। আমাদের ক্লাস টাইম শেষ হয়ে গেছে স্যার। ওকে, সো জাস্ট 1 মিনিট, হ্যাঁ। ওকে আগের মতোই এখানে আমার যে কি এর যে ভ্যালু থাকবে সেটা আমার ও প্যাড, আউটপুট প্যাড হচ্ছে এই হেক্সাডেসিমাল ভ্যালু, এটার সাথে এক্সঅর অপারেশন পারফর্ম করে আমি ফার্স্ট যে এইচ ম্যাক যেটা পাচ্ছি সেটার সাথে এটাকে অ্যাড করব, এবং পুনরায় আবার এটার উপর হ্যাশ অপারেশন পারফর্ম করবে। হ্যাশ অপারেশন পারফর্ম করার পরে আমি যে আউটপুট যেটা পাবো সেটা হচ্ছে এইচ ম্যাক। এটা হচ্ছে ইন জেনারেল, খুব জেনারেলাইজ একটা ডায়াগ্রাম যে এইচ ম্যাক হ্যাশড ম্যাক অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে। সো আপ টু দিস আপ টু দিস, তোমাদের যদি কোনো কোয়েরি থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে আমরা তো সেটা আলোচনা করতে পারি। Any query? No, sir. I am afraid, I am really afraid whether you understand me or not. অনলাইনে ক্লাস নিলে I become afraid whether you understand me, whether you are following me. Okay, however, so tomorrow we shall start with other Mac algorithm, and tomorrow we shall have 2 class, and inshallah we shall try to cover up to digital signature পর্যন্ত কভার করার চেষ্টা করব, so that we remain at par with our plan. So thank you very much. Have a good day. Assalamu alaikum. Assalamu alaikum.